হ্যালো বন্ধুরা, আজকে মালদা জেলার একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট যা হলো গৌড়, তার বিভিন্ন জায়গার বিভিন্ন দর্শনীয় স্থানগুলির তথ্য এই ভিডিওর মাধ্যমে দেব। মালদা টাউন থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে একসময় শশাঙ্কের সাম্রাজ্য ছিল, যা এখনকার মালদার একটি দর্শনীয় স্থান, তা হলো গৌড় মালদা। এই গৌড় একসময় বাংলার রাজধানী ছিল এবং এই গৌড়ে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। সেই সব নিদর্শনের আজকে বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি, যার মধ্যে প্রথম দর্শনীয় স্থানটি হলো লুকোচুরি দরওয়াজা। এই লুকোচুরি দরওয়াজাটাই হলো গৌড়ের মুখ্য প্রবেশদ্বার ছিল এক সময়কার, এবং এটি নির্মাণ হয়েছিল 1665 সালে। গৌড়ের পরবর্তী দর্শনীয় স্থানটি হলো দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজার কথার অর্থ হলো প্রবেশদ্বার। সুলতানি স্থাপত্যের ইতিহাসে এটি সর্ববৃহৎ নিদর্শন। এটি ছিল মুসলিম শাসকদের কাছে গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার এবং বাংলার সর্বকালের সবচেয়ে সুদৃঢ় ও সুন্দর প্রবেশ তোরণ বলে বলা হয় এটিকে। ভেতরের প্রবেশপথে মাঝের ভারী ভারী স্তম্ভগুলি ছাড়া তোরণটি সম্পূর্ণ ইট দ্বারা নির্মিত। স্তম্ভের খিলানের উত্থান রেখা পর্যন্ত রয়েছে পাথরের আবরণ। 102 মিটার দীর্ঘ, 22 মিটার প্রশস্ত এই তোরণের মাঝ বরাবর রয়েছে 4.5 মিটার প্রশস্ত একটি গলিপথ, এবং এই গলিপথের দুধারে রয়েছে ছোট্ট ছোট্ট প্রহরা কক্ষ। এই প্রবেশপথের খিলানের উচ্চতা প্রায় 10.5 মিটার পর্যন্ত উঁচু। সমকালীন অন্যান্য ইমারতের মতো এখানেও পোড়ামাটির ফলক অর্থাৎ টেরাকোটার মতো ফলক এখানেও বাইরের ওয়ালে দেখতে পাওয়া যায়। সেই জন্য প্রচুর মানুষ এখানে আসেন এই স্থাপত্য কলাকে দেখার জন্য। এরপর দেখাই পরবর্তী আরেকটি সুবিশাল নিদর্শন, যা হলো 22 গাজি ওয়াল। এই 22 গাজি ওয়ালের এই স্পটেই কিছুদিন আগের বাংলা সিনেমা কর্ণ সুবর্ণের গুপ্তধন সিনেমার শুটিং হয়েছিল এইখানটাতেই। এটি গৌড় রাজ্যকে ঘিরে থাকা মূল আকর্ষণগুলির মধ্যে অন্যতম। এই বিশাল প্রাচীরটির উচ্চতা 22 গজ বলে মনে করা হয়, তাই জন্যই এই প্রাচীরটির নাম 22 গজ। ঐতিহাসিক এই প্রাচীরটি গৌড়ের প্রাচীন প্রাসাদকে 3 দিক থেকে রক্ষা করেছিল বলে মনে করা হয়। এই প্রাচীরটি নির্মিত হয়েছিল 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে। এই প্রাচীরটির নিচের দিকে 15 ফুট এবং ওপরের দিকে 9 ফুটের মতো চওড়া। এই 22 গাজি ওয়ালের পাশেই আরেকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে, যা হলো বল্লাল বাটি, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই বল্লাল বাটি হলো 22 গাজি প্রাচীরের ঘেরোর মধ্যে একটি অপেক্ষাকৃত নতুন খননকৃত স্থান, যেখানে বল্লাল সেনের একটি রাজকীয় প্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। 2022 সালে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা কর্ণ সুবর্ণের গুপ্তধন সিনেমার শুটিং এই বল্লাল বাটিতেই হয়েছিল। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি দেখার জন্য লোকজন দূর দূর থেকে আসে এই গৌড় দর্শনের জন্য। জায়গাটি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং বিভিন্ন ঐতিহাসিক ইনফরমেশান এবং ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশানের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। এতক্ষণ অবধি দেখার পরে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং দেখতে থাকুন বাকি ভিডিওর অংশটি। এই বল্লাল বাটিটি গৌড়ের সর্বশেষ খননের মধ্যে একটি। বল্লাল বাটি শুধুমাত্র 2003 সালে আবিষ্কৃত হয়েছে এবং এখনও পর্যন্ত এই সম্পর্কে সাহিত্যের অভাব রয়েছে। স্থানীয় মানুষেরা এই এলাকায় একটি ঢিবির বর্ণনা করতেন এখানে, এবং কিংবদন্তি সেই ঢিপিটি খুঁড়তে গিয়েই পাওয়া যায় সেন রাজবংশের রাজা বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ ছিল এখানেই। মাটি খোঁড়ার পরে যে অংশটি দেখা গিয়েছে সেই অংশটিকে দেখে বিজ্ঞানীরা মনে করেন যে এই অংশে রাজা বল্লাল সেনের প্রাসাদের ভিত ছিল বলে।
এই ধরনের প্রচুর ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে এই গৌড়ে, যার মধ্যে পরবর্তী নিদর্শনটি হলো জাহাজঘাটা। বল্লালবাটি থেকে কয়েক মিটার দূরত্বে সম্প্রতি আরেকটি আবিষ্কৃত স্থান, যা হলো এই জাহাজঘাটা। এগুলো একটি প্রাচীন বন্দরের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়। একসময় এই স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হতো গঙ্গা নদী, এবং নদীর পুরনো গতিপথের কিছু ইঙ্গিত এখনও দেখা যায়। দুর্ভাগ্যবশত জাহাজঘাটা বরাবর স্থানীয় এবং পর্যটকদের দ্বারা ভাঙচুর করা হয়েছে বলে মনে করা হয়েছে। দেওয়ালে সাজানো টাইলস যা এখন হারিয়ে গেছে। একটি পুরনো চেইনের অংশ ছিল, সম্ভবত জাহাজ বাঁধতে ওটির কাজে ব্যবহার করা হতো, তাও বর্তমানে সেটি হারিয়ে গেছে। এবং স্থানীয়রা বলেছেন যে এর বেশ কয়েকটি লিঙ্ক চুরি হয়ে গেছে। গৌড় দুর্গের বাসিন্দাদের দ্বারা ব্যবহৃত প্রধান বন্দর এটিই ছিল বলে মনে করা হয়, এবং এখানেই শুটিং হয়েছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন বলে যে বাংলা সিনেমাটি আছে সেটি। এবার গৌড়ের পরবর্তী সাইট সিন, যা হলো ফিরোজ মিনার। এই ফিরোজ মিনারটি নির্মাণ করেছিলেন সৈফুদ্দিন ফিরোজ শাহ। এনার নামানুসারেই এই টাওয়ারটির নাম হয় ফিরোজ মিনার। ইনি ছিলেন বাংলার হাফসি রাজবংশের দ্বিতীয় শাসক। এই মিনারটি নির্মাণ হয়েছিল 1487 সাল থেকে 1489 সালের মধ্যে। কিছু পাথর, ইট এবং চুনসুরকির মাধ্যমেই এই মিনারটির নির্মাণ হয়েছিল। এই ফিরোজ মিনার দেখতে অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো, এবং এই ফিরোজ মিনারের লম্বা হচ্ছে 84 ফুট। ফিরোজ মিনারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আছে, কিন্তু এএসআই থেকে বিশেষ অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করা সম্ভব। একসময়ে এটিকে বিজয়ের টাওয়ার হিসেবে উদ্দেশ্য করা হয়ে থাকতো। এখন এটি একটি সুসজ্জিত লন দ্বারা বেষ্টিত এবং চারিদিকের গাছপালা এবং তোতা পাখিতে ভরা। এটিকে দেখতে গেলে বিকেল 4:30টার মধ্যে গেটের মধ্যে প্রবেশ করতে হবে, কারণ 4:30টার পর এর গেটটি বন্ধ হয়ে যায়। যদি কেউ ফটো তুলতে পছন্দ করেন তারা এখানে এসে ফটো তুলতে পারবেন, কিন্তু ডিএসএলআর ক্যামেরা এবং ড্রোন চালানোর জন্য আপনাকে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে। জায়গাটি কেমন লাগছে বা কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং বিভিন্ন ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নজর রাখতে পারেন। পরবর্তী সাইট সিনটি হলো রামকেলি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসনকালে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রীচৈতন্য মহাপ্রভু রূপা এবং সনাতন গোস্বামীর সাথে দেখা করতে এসেছিলেন এখানে। পরবর্তীকালে ইনারা শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। সেই জন্য এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বড় মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এখানে। মূর্তিটির পাশ দিয়ে গেলেই সামনেই একটি মন্দির আছে, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ এই মন্দিরে রাখা আছে। এখানে রয়েছে মদনমোহন মন্দির। 1938 সালের মে মাসে একটি ছোট্ট নাট মন্দির সহ বর্তমান মন্দিরটি সম্পূর্ণ করা হয়েছিল। গর্ভগৃহে দুটি মূর্তি স্থাপন করা হয়েছে। একজন হলেন কৃষ্ণের সহধর্মিণী রাধা ওরফে রাধারানী, যেটি সম্ভবত অষ্টধাতু দ্বারা নির্মিত। পরবর্তী ঐতিহাসিক স্পটটি হলো বড়সোনা মসজিদ। এই মসজিদটি প্রায় 168 ফুট লম্বা এবং 76 ফুট চওড়া, এবং সামনে একটি বিশাল বড় দালান রয়েছে। এটি 1526 সালে বাংলার সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ দ্বারা নির্মিত হয়েছিল, এবং তার বেশিরভাগই আজকের দিনে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানে 3টি প্রবেশদ্বারের মধ্যে একটি মাত্র প্রবেশদ্বার এখনও অবধি অক্ষত রয়েছে। মূল কমপ্লেক্সের ওপরে 33টি গম্বুজগুলি শেষ হয়ে গেছে। শুধুমাত্র পূর্ব প্রবেশদ্বারেরই ওপরের গম্বুজগুলি আজও অক্ষত রয়েছে। কোনো চকচকে পাথর দ্বারা বা পদার্থ দ্বারা এটিকে আবৃত করা হয়েছিল, সেই জন্যই এই মসজিদের নাম রাখা হয়েছিল বড় সোনা মসজিদ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাহলে ছোট সোনা মসজিদটি কোথায়? এই ছোট সোনা মসজিদটি অবস্থিত হলো বর্তমানের বাংলাদেশে। যদিও গৌড়ের বেশিরভাগ অংশটি ভারতের মধ্যেও, কিন্তু গৌড়ের কিছু অংশ বাংলাদেশের মধ্যে বর্তমানে রয়ে গেছে। এই মসজিদটি পাথর, ইট এবং মর্টার উভয় ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এই বড়সোনা মসজিদের সর্বত্রই ফুলের নকশা পাওয়া যেতে পারে। এমনকি ধ্বংসাবশেষ থেকেও অনুমান করা সম্ভব নয় যে একসময় দেওয়ালের বড় অংশ আবশ্যিকভাবে রঙিন টাইলস দ্বারা আবৃত ছিল। পাথরের দেওয়ালের বিভিন্ন ডিজাইন আজও কিন্তু দৃশ্যমান। মসজিদের মধ্যে পাথর শুধুমাত্র 22 ফুট উচ্চতা অবধি ব্যবহার করা হয়েছে। বাকি কমপ্লেক্সের বড় প্রবেশদ্বারটি ইট
এবং মর্টার দিয়ে তৈরি করা হয়েছে। পাথরের কাটিং সহ যার বিভিন্ন অংশ আজও অক্ষত রয়েছে। বর্তমানে এই মসজিদের চারিদিকে সুন্দর বাগান দ্বারা নির্মিত করা হয়েছে এবং সুসজ্জিত করা হয়েছে, যাতে অনেক মানুষ এসে এর সৌন্দর্যায়ন করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আসেন এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। এবার বলবো গৌড়ের পরবর্তী সাইট সিনের কথা, যা হলো চামকাতি মসজিদ। 1475 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে নির্মিত হয়েছিল এই চামকাতি মসজিদটি। যে সমস্ত মুসলিমরা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদের জন্য তৈরি করা হয়েছিল চামকাতি মসজিদ। পরবর্তী ঐতিহাসিক স্থানটি হলো তাঁতিপাড়া মসজিদ, যা এখন দেখতে পাচ্ছেন। 1474 থেকে 1480 সালের মধ্যে তৈরি হয়েছিল এই তাঁতিপাড়া মসজিদটি। গৌড়ের সমস্ত মসজিদগুলির মধ্যে পোড়ামাটির অলঙ্করণের সার্বভৌমত্ব উদাহরণ রয়েছে এই তাঁতিপাড়া মসজিদটির। কিন্তু দুর্ভাগ্যবশত 1885 সালে একটি ভূমিকম্পে তাঁতিপাড়া মসজিদের ছাদ ধসে পড়ে এবং এর 10টি গম্বুজ অদৃশ্য হয়ে যায়। বাইরের দিকে প্রায় 91 ফুট বাই 44 ফুট পরিমাপের তাঁতিপাড়া মসজিদের দেওয়াল প্রায় 6.5 ফুট পুরু। ভেতরে সুন্দর উদ্ভিদের নিদর্শন সহ পোড়ামাটির বিভিন্ন প্যানেল রয়েছে। 4টি পাথরের স্তম্ভ অন্যথায় ইটের মসজিদ দুটিকে 2টি আইলে বিভক্ত করেছে। মসজিদের পূর্ব দিকে রয়েছে 2টি সমাধি, যাতে সম্ভবত মসজিদটি নির্মাণকারী মিরসাদ খান এবং তার কন্যার দেহাবশেষ রয়েছে। হয়তো মসজিদের আশেপাশের এলাকায় তৎকালীন তাঁতিদের বসতি স্থাপন ছিল, সেই কারণেই হয়তো এই মসজিদের নামকরণ করা হয়েছিল তাঁতিপাড়া মসজিদ। মসজিদের পেছনটা দেখতে পাচ্ছেন ইট দ্বারা নির্মিত এবং মসজিদের এই পিলারগুলিতে সুসজ্জিত নকশা করা আছে। গৌড়ের ঐতিহাসিক পরবর্তী নিদর্শনটি হলো হাতিবাঁধা স্তম্ভ। গৌড়ে প্রবেশের কিছু দূর আগেই দেখতে পাওয়া যায় রাস্তার বাঁ দিকে এই 2টি হাতিবাঁধা স্তম্ভকে। হয়তো এখানে হাতি বেঁধে রাখা হতো, সেই জন্যই এর নাম হয়েছে হাতিবাঁধা স্তম্ভ। পরবর্তী ঐতিহাসিক জায়গাটি হলো কদম রসুল মসজিদ ও ফতে খানের সমাধি। লুকোচুরি গেটের বাঁ দিকেই হচ্ছে অবস্থিত এই ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। ভেতরে ফতে খানের সমাধিটি একটি কুঁড়ে ঘরের মধ্যে রাখা হয়েছে। কেমন লাগলো ভিডিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেল।